আমাদের এফসি এশিয়ান কাপের কথা বলছিলেন, এটার দিকে যে আগেই আমাদের একটা বেটার অপরচুনিটি ছিল, বাট দিন শেষে আমরা ওই ব্লান্ডারটা করেছি। ওই যে বললেন যে একটা গ্যাপ তৈরি হয়েছিল, অবভিয়াসলি সেখানে আসলে কোচের ভূমিকাটা কেমন ছিল? কোচ তো বড় একটা ফ্যাক্ট ছিল, টু বি অনেস্ট। কাবরেরা 4 বছর 3 মাস এখানে দায়িত্ব নিয়ে আসলে ফুটবলকে তেমন কোনো কিছু ইন্টারন্যাশনাল পর্যায়ে কোনো সাকসেস দেখে যেতে পারেনি। এবং যেটা হয় যে প্রত্যেকটা দেশের দেখবেন একটা প্লেইং স্টাইল থাকে, হ্যাঁ, সেই প্লেইং স্টাইলটাও কিন্তু কাবরেরা তৈরি করতে পারেনি, টু বি অনেস্ট। হ্যাঁ, প্লেইং স্টাইল তৈরি হয় প্লেয়ারের স্ট্রেংথের উপর বিবেচনা করে। হ্যাঁ, সো আপনার যে রিসোর্স ছিল, আপনার যে প্লেয়ার স্ট্রেংথ ছিল, সেইটার উপরে বেস করে যদি আপনি একটা স্ট্রং জাতীয় দল করতে পারতেন, সেইটা কিন্তু আমরা খুশি হতাম। এবং হামজা, সমিত, সোম, ফাহামিদুল বা জায়ানরা আসার পরে হ্যাঁ দলটা যেভাবে স্ট্রং হয়েছে, আমরা ধরে নিয়েছিলাম যে এশিয়ান কাপ কোয়ালিফাই আমরা বেশ ভালো একটা যাব, সেটাও তো যেতে পারিনি। তো ওই জায়গা থেকে আমি বলবো যে কাবরেরা বেশ একটা ক্ষতি করে দিয়ে গেছে আমাদের ফুটবলকে। হ্যাঁ, লাস্ট 4 বছর 3 মাস ধরে যে সে দায়িত্বে ছিল। সো যেটা পাস্ট হয়ে গেছে সেটা নিয়ে আসলে আমরা ওই ভুলগুলি থেকে ইন ফিউচার জন্য শিক্ষা নেব, ইন ফিউচার জন্য সেই ভুলগুলি রিপিট না হয়, এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে। এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন তো ডেফিনেটলি এখন থমাস ডুলিকে কোচ নিয়োগ দিয়েছে। হ্যাঁ, থমাস ডুলিকে যদি আপনি কোচ নিয়োগের প্রক্রিয়াটা নিয়ে তো সেখানে ভুল ত্রুটি যেটা ছিল সেটা একপাশে রেখে আমার কাছে মনে হয় যে আপনি থমাস ডুলিকে আবার যদি বলেন যে তাকে এক ম্যাচের জন্য তাকে নির্দিষ্ট করে তাকে দেখবেন তারপরে কোন, এইটা আবার আমি আপনার মানে তাদের সাথে ডিফেন্ড করি, এটা আবার কোনো কোনো ইথিক্সে যায় না। হ্যাঁ, কারণ আপনি 4 বছর 3 মাস একজন কোচকে দায়িত্ব দিয়ে সেখান থেকে আপনি কোনো কিছুই পাননি। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আবার নতুন একজন কোচকে এনে যদি আবার এক্সপেরিমেন্ট করেন, সেখানে আবার এটা হিতে বিপরীত না হয়ে যায়। সুতরাং তাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব দেন। এবং সে কিন্তু একটা জিনিস বলেছে থমাস ডুলি, যে সে বাংলাদেশ দলকে 150 থেকে 160 র্যাঙ্কিংয়ে নিয়ে আসবে নেক্সট 2 ইয়ার্সের ভিতরে। এটা কিন্তু বিশাল একটা বড় প্রাপ্তি হবে যদি সেই কাজটা করে দেখাতে পারে। এবং সেটা করে দেখানোর জন্য যে স্কোয়াড আমাদের রয়েছে, এনাফ স্কোয়াড কিন্তু আমাদের আছে, আপনি জানেন। সো আমি বলবো যে কাবরেরার সময় যে ভুলটা হয়েছে সেই ভুলটা যেন আবার রিপিট না হয়। বর্তমান সময়ে বাংলাদেশের যে মিডফিল্ডটা, Right. আপনার মনে হয় কিনা যে বাংলাদেশের ইতিহাসের সেরা মিডফিল্ড? ইতিহাসের সেরা মিডফিল্ড বলা যেতে পারে, বাট আরও কিছুটা সময় পর আমরা হয়তো বলতে পারবো। এই কারণ আপনার সারা পৃথিবীতেই কোনো একটা সেক্টরকে যখন আপনি একদম বেস্ট বলবেন, তখন সেটা ডিপেন্ডস অন রেজাল্ট। হ্যাঁ, সো আপনার হাতে কি রেজাল্ট আছে সেইটার উপরে বিবেচনা করে কিন্তু আপনি স্ট্রাইকিং পজিশন, মিডফিল্ড বা ডিফেন্স অর্গানাইজেশনগুলি কিন্তু তখন বুঝতে পারবেন। সো ডেফিনেটলি হামজার মতো যখন সুপার ট্যালেন্টেড প্লেয়ার আপনার দলে আছে, ডেফিনেটলি মিডফিল্ড প্যাটার্নটা তো অনেক স্ট্রং। তার সাথে সমিত সোমও খেলে, হয়তো লোকাল আমাদের থেকে এখান থেকে সোহেল রানা বা জামালরাকেও কন্ট্রিবিউশন করে। বাট টু বি অনেস্ট, এইটা আমি এই মুহূর্তে বলতে চাই না যে মিডফিল্ড প্যাটার্নটা এই মুহূর্তে আমাদের দেশের সব থেকে বেস্ট মানে সর্বকালের সেরা মিডফিল্ড প্যাটার্ন কিনা। কারণ মিডফিল্ডের আগেও যদি বিগত দিন দেখেন, আমাদের মিডফিল্ডে কিন্তু অনেক স্ট্রং একটা মিডফিল্ড ছিল। যখন 2003 সাফ ফুটবল খেলছে তখন আরমান ভাই, জয় ভাই, মতিউর মুন্নাদের মতো মিডফিল্ডারও খেলছে। পরে মামুন, জামালরা মিলেও একটা মিডফিল্ড প্যাটার্ন স্ট্রং মিডফিল্ড ছিল। ডেফিনেটলি হামজা আসাতে তো ওই দিকটা তো অনেক স্ট্রং হয়েছে, বাট হামজার সাথে সাথে যে প্লেয়াররাও, সেটাও কিন্তু আপনাকে কনসিডারেশনে নিতে হবে। সো আই হোপফুলি মিডফিল্ড প্যাটার্নটা ডেফিনেটলি স্ট্রং, বাট আরও কিছুদিন পরে হয়তো আমরা বুঝতে পারবো যে এই মিডফিল্ড কেন্দ্রিক আমরা ফুটবলটা খেলতে পারি কিনা। বিকজ সারা পৃথিবীর ফুটবলে যদি আপনি চিত্র দেখেন, যে দলে মিডফিল্ড প্যাটার্নটা স্ট্রং, সেই দলটাই কিন্তু আসলে এন্ড অফ দ্য ডে ম্যাচটাকে কন্ট্রোল করে এবং ম্যাচ জেতার পিছনে সব থেকে বেশি ভূমিকা রাখে। আমি চাই এই মিডফিল্ড প্যাটার্নটা এশিয়াতে ডমিনেট করুক। হ্যাঁ, কারণ যে স্ট্রং মিডফিল্ডার রয়েছে তাদেরকে আরও সময় দিতে হবে।